প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মাঝে যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমাকে দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী কর্মরত মোহাম্মদ মাসুদ ভাই। প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটির সময়কাল 1970 দশকের একবারে মাঝামাঝি সময়টাতে। আর ওই ঘটনাটির স্থান আমাদের বাংলাদেশের নোয়াখালী জেলার লক্ষ্মীপুর অঞ্চলের খিদিরপুর নামক একটি গ্রামে। তখনকার সময়ে ওই গ্রামে অনেক পরিমাণে খাল ছিল, যে খালগুলো দিয়ে পানি পরিবাহিত হয়ে বিলের দিকে অতিবাহিত হতো। তো ওই খালগুলোর মাঝখানেই একটা খাল ছিল অনেক বড়, এবং অধিক গভীরতা সম্পন্ন ওই খালটি থাকাতে তার আশপাশে অনেক সুপারি গাছের চারা মানুষ রোপণ করে দিয়েছিল ওই খালের পাড়টা জুড়ে। বাংলাদেশে অনেক জায়গা রয়েছে যেগুলো এক এক জায়গাতে এক একটি কারণের জন্য বিখ্যাত হয়ে আছে। যেমন আমাদের রাজবাড়ী জেলা, ওইটা কিন্তু চমচমের জন্য বিখ্যাত। টাঙ্গাইলও চমচমের জন্য বিখ্যাত। তারপরে হচ্ছে ওই কুমিল্লা রসমালাইয়ের জন্য বিখ্যাত। তো ঠিক তেমনি আর ওই যে রাজশাহীর আম যেমন বিখ্যাত, তো ঠিক তেমনই কিন্তু ওই লক্ষ্মীপুর অঞ্চলটি ওই সুপারির জন্য অনেকটা বিখ্যাত ছিল। তো ওই খালের চতুর্দিকে কিন্তু অসংখ্য সুপারি গাছ। এই সুপারি গাছগুলোকে পাহারা দেওয়ার জন্য ওই খালের উপরে স্থানীয় ভাষায় ওইখানে ওটাকে মন বলে, যেটাকে আমরা বলে থাকি যে মাচা বা কিছু একটা অংশ বিশেষ। তো এরকম একটা তৈরি ছিল ওই খালটার উপরে। আর ওই মাচার উপরে কিন্তু একটা ছোটোখাটো একটা গড় তৈরি করা হয়েছিল, যেটা ওই সুপারি গাছগুলোর মালিকরা মিলে ওই গড়টা বেঁধে দিয়েছিল। তো ওই ঘরের ভিতরে মানুষ থাকতো 2 জন। এর মধ্যে একজন, যাকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটি, ওনার নাম হচ্ছে রফিক। এবং আদতে কি তার নাম রফিক ছিল কিনা এটা কিন্তু সন্দেহমূলক, তবে নানান ধরনের তথ্য উপাত্তর ভিত্তিতে তার নাম রফিক হিসেবে পাওয়া গিয়েছে। তো ওই রফিক আর তার সাথে যে লোকটা ছিল, 2জন মিলে পাহারা দিত, তাদের মধ্যে ওই রফিক ছেলেটি সে শুনতে পেত ওই সুপারি গাছের যে ঝোপটা ছিল, ওই ঝোপের ভিতর থেকে ছম 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 এরকম আওয়াজ সে শুনতে পেত প্রতিদিনই। প্রথম থেকে যখন সে শুনতে পায় যে এই আওয়াজটা ভয়ানক একটা আওয়াজ, তখন 1 দিন 2 দিন 3 দিন চলতে চলতে প্রায় 7 দিন হয়ে যায়। তখন রফিক চিন্তা করলেন যে এই বিষয়টা নিয়ে একটু ভাববার বিষয়, কেননা এই বিষয়টাকে যদি আমরা এখন হেলা করে দিই তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে ক্ষতি হতে পারে। এই ভেবে রফিক ওইটাকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করলো। এইভাবে 7 দিন চলে যাওয়ার পর এইটা কি, এটা রফিক শনাক্ত করতে পারলো। কেননা ওই 7 দিনের দিন যখন চলে আসে, তখন ওই ছমছমকারী আওয়াজকারী অবয়বটি রফিকের সামনে এসে হুট করে দাঁড়ায়। রফিক দেখতে পান একটা ফুটফুটে সুন্দরী একটি নারী তার সামনে এসে দাঁড়িয়ে আছে, এবং ওই সুন্দরী নারী ওই দিন তাকে বিয়ের কথা বলে। ওই রফিক কিন্তু অবিবাহিত ছিলেন। তিনি এই সুন্দরী পরীর মতো দেখতে একজন মেয়ের এত সুন্দর একটি প্রস্তাব তিনি পেয়ে তিনি রাজি হয়ে যান। মুহূর্তের মধ্যেই ওই পরীটি সে একটি কাজী নিয়ে আসে। তখন ওই কাজীর দ্বারা তারা 2জনের বিয়েটা সম্পন্ন করেন রাত্রিবেলা, এবং রফিক ওই পরীটিকে নিয়ে তার বাড়িতে চলে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর, যেহেতু গ্রাম অঞ্চল, 1 কথা 2 কথা 2 কান 3 কান হতে হতে পুরোটা গ্রাম ছড়িয়ে যায় যে রফিক একটা পরীকে রাত্রিবেলা বিয়ে করে নিয়ে এসেছে। চতুর্দিক থেকে মানুষ রফিকের বউকে দেখতে আসে, কিন্তু কেউ দেখতে পায় না। তবে রফিক এবং রফিকের পরিবারের কিছু সদস্যরা ওই পরীটাকে দেখতে পেত, কিন্তু সবসময় রফিক দেখতে পেলেও রফিকের যে পরিবারের কিছু মানুষজন ছিল তারা কিন্তু সবসময় ওই পরীটাকে দেখতে পেত না। আর বাহিরের লোকের তো দেখার কোনো প্রশ্নই আসে না।
রফিকরা সাধারণত ধান ক্ষেত চাষ করে তাদের সংসার চালাতো। রফিকের বাবা ভাই ধান খেতে চাষ করতো। তবে অনেক সময় যখন রফিকের মা ধান সিদ্ধ দিতেন বাইরে, ওই ধান সিদ্ধ দেওয়ার সময় মানুষ দেখতে পেত যে রফিকের মায়ের উপরে কেউ কেউ একজন ছাতা ধরে আছে। ছাতাটা ধরা আছে, কিন্তু কে ধরে আছে ওইটা দেখা যাচ্ছে না। এরই মধ্যে স্বাভাবিকভাবেই কিন্তু রফিকদের পরিবারের দিনকালটা ভালোই চলে যাচ্ছিল। একদিন রফিক তার মাকে রাত্রিবেলা বাড়িতে ডেকে এনে বলল যে, মা, তোমার যে বৌমা প্রথম দিন যে শাড়িটা পরে আমাকে বিয়ে করেছিল, ওই শাড়িটা তুমি তাকে কখনো আর দিও না। এটা তোমার কাছে আমি রেখে দিলাম আমানত হিসেবে। তো তার মা বলল, আচ্ছা ঠিক আছে, কেউ চাইলে আমি দিব না, তোর বউকে আমি দিব না। এইভাবে সাধারণভাবে দিন তাদের কাটছিল। এরই মধ্যে তখনকার সময়ে একজন ভালো বিচারক, তিনি ওই এলাকাতে আর কি বিচার টিচার পড়িয়ে থাকতেন, তিনি একদিন রফিকের বাড়িতে গিয়ে উঠলেন এবং উঠে বললেন যে, রফিক, তোমার ওয়াইফের সাথে আমার কিছু জরুরি কথা আছে, তোমার ওয়াইফকে একটু ডেকে দাও আমার কাছে। তখন রফিক বলল যে, হ্যাঁ চাচা, ঘরে যান, ঘরে সে আছে। ঘরে যাওয়ার পর ওই চাচাটা জিজ্ঞেস করলেন যে, বৌমা, তুমি তো এই এলাকাতে বিয়ে করে এসেছো, আর আমার অর্ডার ছাড়া তো এই এলাকাতে মানুষ বিয়ে করে না। যেহেতু বিয়েটা হয়ে গিয়েছে, তবে আমার কাছে একটু তোমাকে খটকা লাগছে। তোমাকে তো আমি আর এর আগে কোনোদিন দেখিনি। এই 4-5টা গ্রাম জুড়ে আমি প্রত্যেকটা মেয়ে ছেলেকে চিনি মোটামুটি, তবে তোমাকে তো আমি এই গ্রামে আগে কোনো দিনও ওই গ্রামের কোনো আশপাশে আমি দেখিনি। আচ্ছা যাক, যেটা হয়েছে হয়েছে। এবার তোমার বিয়ের দাওয়াতটা না হয় খেলাম না, তবে তুমি তো আমাকে মিষ্টিও খাওয়ালে না। তুমি যে বিয়ে করলে আমাদের বাতিজাকে, তো মিষ্টি কোথায়? এই কথা বলার সাথে সাথে বেশ মাত্র কয়েক মিনিট সময় লেগেছে। হুট করে দেখা যায় ঘরের ভিতরে 8-10 কেজির মতো মিষ্টি হবে কেউ একজন তার ঘরে দিয়ে চলে গিয়েছে, এবং কিন্তু কাউকে দেখা যাচ্ছিল না যে কে মিষ্টিটা নিয়ে এসেছিল। তখন চাচা এটা লক্ষ্য করতে পারেন এবং তিনি খুব বেশি অবাক হননি, কেননা তিনি জানতেন যে পরীরা বা জিনেরা এরকম মিষ্টি তারা হুট করে নিয়ে আসতে পারে কোথাও থেকে। কিন্তু ওই চাচাটা একটা বিষয়ে খুব ভয় পান, সেটা হচ্ছে হঠাৎ করে তিনি লক্ষ্য করতে পারেন যে হুট করে ওনার কাছে একটা ভয়ঙ্কর শব্দ ওনার কানে এসে উপস্থিত হয়েছে, এবং ওই ভয়ঙ্কর শব্দের সঙ্গে কথাগুলো ভেসে আসছিল। চাচাকে বলছিলেন যে, কোনো কিছুর সঙ্গে আমাকে কম্পেয়ার করবি না, কোনো কিছুর সাথে আমার তুলনা করবি না, আর আমার সাথে কোনো দিন কোনো রকমের অহেতুক কথা বলার চেষ্টাও করবি না। যদি তার কোনো একটা চেষ্টাও করিস, খুব খারাপ হবে। ভয়ঙ্কর এই শব্দটি শোনার পর শুধু যে ওই চাচাটাই ভয় পেয়েছিলেন তা কিন্তু নয়, ওই বাড়ির যে যত রকমের সদস্যরা ছিল সবাই এই শব্দটি শুনতে পায়, কথাগুলো শুনতে পায়, এবং সবাই একইভাবে ভয় পায়। ওই চাচা তখন ভয় পেয়ে বাড়ি থেকে বেরিয়ে চলে যান, এবং শেষে ওই চাচা কোনো দিনও কিন্তু ওই পরীর উদ্দেশ্যে, ওই পরীর কোনো খোঁজখবর নেওয়ার কথা তিনি ওই বাড়িতে আর কোনো দিন যাননি। যাই হোক, এর মধ্যে ঘটে যায় আরও একটি ঘটনা। সেটি, রফিক ওই দিন বাড়িতে ছিল না। সন্ধ্যা হতে হতে অনেকটা দেরি হয়ে যাচ্ছিল। রফিকের সুপারি গাছ পাহারায় নিয়োজিত ছিল। তো ওই রাতে ওই পরীটা কি করলো, গিয়ে রফিকের মাকে গিয়ে বলল যে, মা, আমার ওই যে প্রথম দিন যে এসেছিলাম শাড়িটা পরে, ওই শাড়িটা একটু আমাকে দেন তো। রফিকের মা প্রথমে বললেন যে, এই শাড়ি দিয়ে কী করবা? বলেন না যে আমার এটা একটু প্রয়োজন আছে, এটা আমাকে দিন। তো উনি প্রথমে শাড়িটা না দিতে চাইলেও অত গভীর কিন্তু উনি চিন্তা ভাবনা করে নাই। তিনি তখন ভাবছেন যে রফিকও বাড়িতে নেই, তবে সে শাড়িটা চাচ্ছে, যেহেতু সে এখন আমাদের একজন ফ্যামিলির মেম্বার, আর সে তো আমাদের মতো মানুষও না, সে জিন সম্প্রদায়। সুতরাং এখন যদি তাকে তার শাড়িটা না দেই, তারপর যদি সে রাগ করে, তো জাস্ট এতটুকু চিন্তা করে ওই শাড়িটি ওই মেয়েকে দিয়ে দেন তিনি। যখনই ওই শাড়িটা ওই মেয়েটিকে দিয়ে দিল, ঠিক তখনই ওই বাড়ির চারপাশ দিয়ে ঝুম 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 করে শব্দ শুরু হয়েছে পুরো বাড়িতে।
এবং শুধু বাড়ির লোকরাই দেখতে পারেন যে চারদিক থেকে 6টি পরী, চারদিক থেকে উপরিভাগ থেকে আকাশের দিক থেকে তারা নেমে নেমে আসছে তাদের বাড়ির ভিতরে। 6টি পরী যখন উঠোনে এসে লামার পর ওই যে একটি পরী যেটা রফিক বিয়ে করেছিল, ওই পরীটাকে 6জন মিলে ধরে এবং ধরার পর তার উপরের দিক থেকে টান শুরু করে এবং ঝুমঝুম শব্দের আওয়াজে তাকে উপরে নিয়ে চলে যায়। পরবর্তীতে রফিক বাড়িতে ফিরে এসে দেখতে পায় এরকম ঘটনা ঘটে গিয়েছে তার বাড়িতে। তখন তার মাকে বলছে যে হায় হায়, তুমি এটা কি করেছো, কেন এটা দিয়ে দিলে? তখন রফিকের মা বলে, আমি আসলে বাবা বুঝতে পারিনি এটা দিলে যে এমন একটা কাণ্ড হয়ে যাবে, আমি এই বিষয়টাকে এতটা গভীরভাবে চিন্তা করিনি। তখন রফিক তার মাকে কিছু ঘটনা বলে। সেটি হচ্ছে, রফিক কোনো এক রাতের বেলায় সে বাড়ি ফিরছিল। সাধারণত গ্রামের লোকজন যারা রাত্রি বিরতি ঘোরাফেরা করে বাইরে, তারা কিন্তু বেশ সাহসী হয়ে থাকে। তো তার মধ্যে রফিকও কিন্তু এরকম একজন গ্রামের সাহসী একজন ছেলে ছিল। তখন রফিক একদিন বাড়িতে ফেরার সময় সে দেখতে পায় একটি ঝোপের কাছে ধুপধাপ ধুপধাপ শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল বেশ কিছু মানুষ ওইখানে গোসল করছিল। রফিক মনোযোগ দিয়ে খেয়াল করে তার কাছে মনে হচ্ছিল এখানে বেশ কয়েকজন মেয়ে গোসল করছিল। তো রফিকের উচিত ছিল এখান থেকে সে দ্রুত বাড়িতে চলে যাওয়া, কিন্তু রফিক যেটা করে, সে বাড়িতে যাওয়ার কথা না ভেবে সে ওই দিকে আরও এগোতে থাকে আস্তে আস্তে করে। এবং এক পর্যায়ে এগিয়ে সে দেখতে পায় যে ওই পুকুরের ঘাটে বেশ কয়েকজন মানুষের কাপড় একসাথে দলবদ্ধভাবে ওইখানে রাখা। তখন রফিকের মাথায় একটি দুষ্ট বুদ্ধি খেলে। সে চুপচাপ ওই কাপড়গুলোকে নিয়ে একটি ঝোপের আড়ালে গিয়ে বসে থাকে। কিছুক্ষণ পর ওই পুকুরে গোসল করা তখন ছিল 7জন মেয়ে ছিল। যখন মেয়েগুলো দেখলো যে তাদের কাপড় এখানে নেই, তখন তারা চিৎকার শুরু করে দিল, এই আমার কাপড় কই, আমার কাপড় কই, কাপড়টা কে নিল, কোন চুরে নিল? তখন রফিক সাহস করে ঝোপ থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে এসে বলে যে আমি তোমাদের কাপড় নিয়েছি এবং আমি তোমাদের কাপড়গুলো আবার ফিরিয়ে দিব, কিন্তু আমার একটি শর্ত পূরণ করতে হবে। তখন এই অবস্থায় মেয়েগুলো পানি থেকে উঠতে পারছিল না, তাদের পরনে ভিজা কাপড় ছিল। ওখান থেকে একজন বলে উঠল যে কী শর্ত বলো? তখন রফিক বলল যে তোমাদের 7জনের মধ্যে থেকে একজন আমাকে বিয়ে করতে হবে। রফিকের এই কথা শুনে প্রথম 6জন যে পরী ছিল তারা রাজি হয়নি। এদের মধ্যেই যে ছোট একটি মেয়ে ছিল, ওই মেয়েটা রাজি হয়। তবে তারা 7জনই ছিল পরী, তারা 7জন ছিল আপন বোন। এদের মধ্যে ওই ছোট বোনটি রাজি হয়। তখন রফিক এক একজনের করে কাপড় দিয়ে দেয় এবং এক একজন করে আকাশে উড়ে যায়। সর্বশেষ যে ছোট পরীটি ছিল, সেই পরীটি রফিককে বলে যে হ্যাঁ, আমার কাপড় দাও, খুব শীঘ্রই তোমার সাথে আমার দেখা হবে। এই বলে কিন্তু ওই পরীগুলো সবগুলো চলে যায় এক এক করে। এবং এরপরেই ওই রফিক এবং তার সাথে আরও একজন, 2জন মিলে যখন ওই সুপারি গাছগুলো পাহারা দিত, তখন 7 দিন যাবৎ ওই পরীটি সুপারি গাছের আড়ালে গিয়ে সে ঝুমঝুম শব্দ করত এবং 7 দিনের মাথায় সে নিজ শরীরটা রফিকের কাছে দেখায়। তখন অদ্ভুত একটা বিষয় ছিল যে রফিকের সাথে যে লোকটা ছিল, ওই লোকটা এমনভাবে ঘুমাতো যে তাকে কোনোভাবেই ডেকে তোলা যেত না। তো পরবর্তীতে এইভাবে রফিকের সাথে 7 দিন পর দেখা হয় এবং রফিকের বিয়ে হয় ওই পরীটির সঙ্গে। তারপরের ঘটনা তো গ্রামের সবাই জানে এবং পরিবারের সদস্যরা সবাই জানতে পারে। রফিকের একজন আত্মীয়, তিনি তাকে পরামর্শ দেন এবং বলেন যে তুমি খুব একটা খারাপ কাজ করেছো। সেটি হচ্ছে, তুমি যখন বুঝতে পেরেছিলে যে ওইখানে 7জন পরী গোসল করতেছিল, তখন তোমার ওইখানে তাদের কাছে যাওয়া উচিত হয়নি এবং তাদের কাপড়গুলো লুকিয়ে ফেলাটা তোমার একদম মোটেও উচিত হয়নি এবং তাদেরকে শর্ত দিয়ে তোমাকে বিয়ে করানোর জন্য বাধ্য করা, এটাও কিন্তু তোমার পক্ষে একদম ঠিক হয়নি।
যেহেতু তারা তোমাকে কথা দিয়েছিল, শর্ত মেনে নিয়েছিল, তার জন্য তোমার কথার প্রতিশ্রুতিটা তোমাকে দিয়েছে, কিন্তু তুমি এই কাজটা একদম অন্যায় করেছো। এই কাজটি করা তোমার উচিত হয়নি। কাউকে বিপদে ফেলে তার থেকে সুযোগ নেওয়া এটা কিন্তু উচিত না। এই কাজটি ভালো করনি। রফিক তার ভুলগুলো বুঝতে পারে, কিন্তু ভুল বুঝতে পারলেও অনেক দেরি হয়ে যায় তখন। ওই যে ঘটনাটা ঘটলো, রফিকের স্ত্রী চলে গেল, ওই রফিকের স্ত্রী পরিটা চলে যাওয়ার কিছুদিন পরেই রফিকের মস্তিষ্ক বিকৃতি হতে শুরু করে এবং আস্তে আস্তে সে পুরোদস্তুর উন্মাদ হয়ে যায়। তো গ্রামের অনেক লোকেরাই বলতো যে তার স্ত্রীর সুখে সে এরকম পাগল হয়েছে, কিন্তু আসলেই কি তাই? প্রিয় লিসনার্স, আপনাদের কি মনে হয়? এটা কি সে তার স্ত্রীর সুখের জন্য পাগল হয়েছে, নাকি তার পিছনে রয়েছে অন্য কোনো কারণ, নাকি জিনদেরকে বিপদে ফেলে তাদের কাছ থেকে সুযোগ নেওয়ার কারণে এরকমটা তার সঙ্গে ঘটে গিয়েছে? লিসনার্স, রফিক নামের এই যুবকটি পাগল হয়ে গিয়েছিল। এখন তার আর কোনো খোঁজখবর নেই। এই ঘটনাটি নোয়াখালী জেলার লক্ষ্মীপুর অঞ্চলের খিদিরপুর গ্রামে ঘটে গিয়েছিল। প্রিয় লিসনার্স, এই ছিল আমাদের আজকের প্রথম ঘটনা। এবার আমরা চলে যাচ্ছি আমাদের সেই দ্বিতীয় ঘটনাটিতে। প্রিয় লিসনার্স, দ্বিতীয় যে আরেকটি ভয়ানক ঘটনা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি আমি শেয়ার করার আগে আপনাদের কাছে একটু জাস্ট আধা মিনিট কথা বলতে চাইব। যে কথাগুলো হচ্ছে যে, প্রিয় লিসনার্স, প্রথম ঘটনাটি কেমন লেগেছে? যদি ভালো লাগে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধু বান্ধবদের মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। প্রিয় লিসনার্স, আমি দেরি না করেই চলে যাচ্ছি এখন দ্বিতীয় ঘটনা। দ্বিতীয় ঘটনাটি যে আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনাটি ঘটে যায় আমাদের বাংলাদেশেই। এটি সিলেট জেলার জকিগঞ্জ নামক একটি ইউনিয়ন রয়েছে। ওই ইউনিয়নের একটি গ্রাম রয়েছে, যে গ্রামটার নাম হচ্ছে ত্রিগাঙ্গা গ্রাম। ওই ত্রিগাঙ্গা গ্রামের মধ্যে একটি বেশ বড় রকমের একটা এই গাং আছে, যে গাংটার মধ্যে অনেক মানুষ গোসল করে থাকে গরমের দিন। ওই গাংটার মধ্যে মানুষ গরু গোসল করায়, মানুষের যে বৈশাখ মাসে ধান ক্ষেত তোলা হয়, ওই যে একটা প্রাকৃতিক সৌন্দর্য, ওই সৌন্দর্যটা ওই ত্রিগাঙ্গা গাঙ্গের পাশ দিয়ে মানুষের সুন্দর একটা মোহরও ওইখানে ছিল। প্রিয় লিসনার্স, এই সুন্দর একটি জায়গার মধ্যে একটি ভয়ানক অবিশ্বাস্য একটি দুর্লভময় কাহিনী ঘটে গিয়েছিল, যেটি শোনার পর সবার গা কাটা দিয়ে উঠেছিল এবং আমি আশা করি আপনাদের গাটাও শিউরে উঠতে পারে। প্রিয় লিসনার্স, এই যে মুহূর্তে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে ছেলেটি শিকার হয়েছেন, সেই ছেলেটি ছিল অনেক ভালো একজন ছেলে। ছেলেটি অনেক মেধাবী ছিল। ওই ছেলেটার নাম ছিল মেহেদি। তো মেহেদি তার যে আমেরিকা যাওয়ার জন্য তার ভিসা হয়েছিল, ওই আমেরিকা যাওয়ার জন্য তার সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছিল। যে ছেলেটা আমেরিকা যাওয়ার জন্য সব কিছু কমপ্লিট হয়ে যায় এবং এক সপ্তাহ বাকি রয়েছে তার ফ্লাইটের সময়, এর আগে তার এক ভয়ানক মৃত্যু। এটা কিন্তু একটু ভাববার বিষয়, প্রিয় লিসেনার্স। তবে এটি এমন একটি পর্যায়ে মোড় নিয়েছে যেটি সবাইকে কাঁদিয়ে যায়। প্রিয় লিসেনার্স, ওই মেহেদি ছেলেটি সে গাঙের মধ্যে ছোটোবেলা থেকেই মাছ মারত। মাছ মেরে সে বড় হয়েছে। তার বাবাও ওইখানে মাছ মারত, তবে তার বাবা খুব কম মাছ মারত এবং তার যে দাদা ছিল, ওই দাদা উনি বেশি মাছ মারতেন। ওই দাদার সঙ্গে প্রতিদিন তিনি মাছ মারতে যেতেন জাল নিয়ে, কোচ নিয়ে। রাত্রিবেলাও মাছ মারতে বের হতেন কোনো দিন। এইভাবে মাছ মারতে মারতে ওই যে মেহেদি ভাইয়ের সঙ্গে প্রথম দিন যে ঘটনাটি ঘটে, সেই ঘটনাটি উনি পাত্তা দেননি। তো ওই দিনে ঘটনাটি ছিল এমন যে মেহেদি ভাই তখন ওই গাঙ্গে মাছ মারতে যান। ওনার সাথে একজন বন্ধু ছিলেন, তবে ওই দিন কিন্তু ওনার দাদা ছিল না সাথে, বন্ধুর সাথে গিয়েছিলেন।
ওই দিন তিনি জাল নিয়ে গিয়েছিলেন, কারেন্টের জাল বলা হয়ে থাকে আঞ্চলিক ভাষায় ওইটাকে। ওই কারেন্টের জাল যখন পানিতে পাতলেন, পাতার পর তিনি ওই জালটাকে যখন একটা গুড়ান দিয়ে আসবেন, তবে ওই সময়টা ছিল গরমের সিজন, তখন পানি হচ্ছিল মোটামুটি। ওই নতুন পানির মধ্যে কারেন্টের জাল পাতত, তার কারণ হচ্ছে ওই নতুন পানিতে কিন্তু অনেক প্রচুর পরিমাণে মাছ লাগে। তো এমনইভাবে তিনি জালটা ফিট করলেন পুরো গাঙের এক কিনারে। তিনি এখানে অবাক করা বিষয় কাণ্ড হচ্ছে যে তিনি প্রতিদিনই যে মাছের জন্য জালটা পাততেন, যখন পাতার সঙ্গে সঙ্গে কিন্তু কোনো দিন ওইখানে মাছ লাগতো না। পাতার পর তিনি যদি সন্ধ্যার সময় জালটা পেতে যেতেন, তাহলে সকালবেলা এসে তুলতেন, সকালে পাতলে সন্ধ্যার সময় এসে তুলতেন, এরকম সিস্টেম ছিল আর কি। কিন্তু ওই দিন ঘটে যায় একটু অন্যরকম কাহিনী। তিনি যখন জালটা একটা গুড়ান দেন, গুড়ান দিয়ে আসার পর দেখতে পান যে বিশাল বড় একটা বোয়াল মাছ, যেটার ওজন প্রায় আনুমানিক দরে হবে 3 থেকে 4 কেজি ওজন হবে। এত বড় একটা বোয়াল মাছ। প্রিয় লিসেনার্স, এরই মধ্যে একটি কথা বলে রাখা ভালো যে সময়কালটা, ওই সময়টা ছিল তখন প্রায় আজ থেকে 7 বছর আগে। ওই 7 বছর আগে এই ঘটনাটি ঘটে যায়। যাই হোক, ওই মেহেদি যখন দেখতে পায় যে ওর জালের মধ্যে বিশাল আকৃতির একটা বোয়াল মাছ আটকা পড়ে গিয়েছে, এটা দেখার পর মেহেদি ওই নৌকার মধ্যে সে লাফাতে শুরু করে এবং সে মাছটাকে দেখতেছিল। তবে মাছটা এমনভাবে পেঁচে গিয়েছে যেটা বলার মতো ছিল না। মাছটা আর যেতে পারবে যে এটার কোনো গ্যারান্টি ছিল না। মেহেদি তখন ওই মাছটাকে খুব আনন্দের সহিত মাছটাকে জাল থেকে খুলে নৌকাতে তুলে এবং বাড়িতে চলে আসে। আশপাশের মানুষ হা করে তাকিয়ে আছে। তারা ভাবছে যে এই গাঙের মধ্যে শেষ পর্যায়ে না হয় এই 2-2.5 কেজি ওজনের মাছ পাওয়া যায়, তবে এই গাঙের প্রথম শুরুতেই সে এত বড় একটা মাছ পেয়ে গেল, অবিশ্বাস্য কাহিনী। সবাই তখন ভাবছিল ওই মেহেদির ঘটনাটি নিয়ে। মেহেদির ঘটনাটি পুরো এলাকাকে ছুঁয়ে দেয়। পুরো এলাকাতে রেকর্ড হয়ে পড়ে যে মেহেদি আজকে খুব বড় একটা বোয়াল মাছ মেরেছে। তাদের এলাকা যেহেতু একটা গ্রাম্য এলাকা ছিল, তবে গ্রাম্য এলাকাতে কিন্তু মানুষ একটা কিছু কাণ্ড ঘটলেই 1 কান 2 কান করে অনেকটা ছড়িয়ে যায়, এইভাবে ছড়িয়ে যায়। তখন কিছু মানুষ মেহেদির বাড়িতে আসে ওই বোয়াল মাছটা দেখার জন্য। মানুষ মাছটা দেখে অনেক মানুষ ওই মাছটার দিকে নানান ধরনের নজর দিয়েছিল। যাই হোক, ওই মাছটা মেহেদির মা কাটার পর কিছু অংশ রান্না করে এবং কিছু অংশ তখন ফ্রিজে রেখে দিল। আর ওই দিন যে ঘটনাটি ঘটে গিয়েছিল রাত্রিবেলা, সেই ঘটনাটি হচ্ছে মেহেদি ওই বোয়াল মাছই কিন্তু খাওয়া দাওয়া হয়েছিল রাত্রিবেলা। খাওয়ার পর যখন মেহেদি ঘুমাতে গেল, ঘুমের ঠিক মধ্যরাতে সে একটা স্বপ্ন দেখতে পায়। স্বপ্নের মধ্যে মেহেদি তখন ওই স্বপ্নের মধ্যে ছিল গাঙের মাঝখানে নৌকা নিয়ে দাঁড়িয়েছিল। সে নৌকার মধ্যে দাঁড়িয়েছিল এমনভাবে মনে হচ্ছিল তার পুরো শরীরটা বরফে ঘিরে গিয়েছে, তার পুরো শরীরটা শক্ত হয়ে গিয়েছে, তার এরকম একটা অনুভূতি হচ্ছিল। সে আর নাড়াচাড়া করতে পারছে না। এরই মধ্যে তার সামনে থেকে পানি থেকে কিছু একটা দানব আকৃতির অংশ বিশেষ, তবে এটা অবয়ব বলা যায়, ওই অবয়বটা পানি থেকে উঠে পড়ে। উঠার পর মেহেদির দিকে হা করে তাকায়। ওই অবয়বটার মুখ থেকে পড়ছিল রক্ত, চোখগুলো ছিল কড়া কড়া লাল টকটকে এবং তার পরনে কিছুই ছিল না। সে ছিল একদম ল্যাংটা, তবে সে মানুষের মতো ছিল না। এইটা দেখার পর মেহেদি খুব ভয় পায় এবং সে ওইখানে নৌকা থেকে পড়ে যায়। এটা স্বপ্নের ঘটনা। স্বপ্নের মধ্যে যখন সে নৌকা থেকে পড়ে যায় পানিতে, তখন সে কাতরাতে থাকে এবং কাতরাতে যখন নৌকাটাতে এক পর্যায়ে এক হাতে তিনি ভর করে ধরে রাখেন, তখন তিনি শুনতে পান যে ওই অবয়বটা ওনাকে কিছু একটা বলছেন।
উনি যতটুকু বলতে পেরেছেন, মানে যতটুকু শুনতে পেরেছেন, ততটুকুই ওনার পরিবারকে বলেছিলেন। উনি ঘুম থেকে ওঠার পর ওনার পরিবারের লোকজন এসে জিজ্ঞেস করে যে, মেহেদি কি হয়েছে, এত হতাশ দেখাচ্ছে কেন তোমাকে, আমাদেরকে খুলে বলো কি ঘটনা ঘটেছে তোমার সঙ্গে। তখন মেহেদি উত্তরে বলল যে, আমার খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি। কোনো এক ভয়ানক অবয়ব এসে আমাকে বলছে যে, মেহেদি, তুই যে আজকে মাছটা এখান থেকে মেরে নিয়েছিস, এর ফল তুই ভোগ করতে হবে। তুই এই কাজটা একদম ঠিক করিসনি। তাড়াতাড়ি এই মাছটাকে আবার ওই গাঙে ছেড়ে চলে আয়। এই মাছটা হচ্ছে আমাদের একজন পরিচিত, তুই এই মাছটাকে গাঙে ছেড়ে দে, তোকে বারবার করে বলছি ওই মাছটাকে ছেড়ে দে। এরকমভাবে কথা বলে ওই অবয়বটি পানির সঙ্গে মিশিয়ে গেল আবার, এবং যাওয়ার সময় সে বিকট আওয়াজ তুলল, কিন্তু আশপাশে কেউ ছিল না এরকম স্বপ্নের মধ্যে সে দেখতে পায়। তার স্বপ্নটা পরিবারের লোকজনকে মধ্যরাতে শোনার পর সবাই একটু ভয় পায়, এবং ভয় পেয়ে মেহেদির মা কান্না শুরু করে, বলতে থাকে যে, আমার ছেলেটা আর 6-7 দিন পরে আমেরিকা যাওয়ার কথা। ছেলের যদি এখন কিছু হয় তাহলে যে আমরা এত পুঁজি কাটালাম, পুঁজির কথা না হয় বাদেই দিলাম, আমাদের ছেলের যদি কিছু হয় আমরা তো বাঁচতে পারবো না। এই ভেবে তারা ভেঙে পড়েন, এবং ওই দিন থেকে মেহেদিকে আর বাড়ির বাইরে বের হতে দেয় না। তবে কদিন বা আর আটকে রাখবে, যদি মরণের ডাক চলে আসে, তার যে মৃত্যু অনিবার্য সেটা তো সবাইকে মানতে হবে। এমনই একটা দিনে 2 দিন তাকে আটকে রাখা হয় ঘরের ভিতরে। মেহেদির মা বলল যে, ঘর থেকে বের হতে হবে না, এমনিই আজকে থেকে 7 দিন পর তোমার ফ্লাইট, সব কিছু ওকে আছে, আমেরিকা যাবা, ওইখানে গিয়ে তোমার লাইফটাকে সেটেল করো, এখানে এই বাইরে এখন চলাফেরা করার দরকার নেই, এমনি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছো। এরই মধ্যে মেহেদির মা ওই স্বপ্নটা দেখার পর তিনি যা করলেন, কিছু কিছু মাজার এবং কোনো কোনো জায়গাতে তিনি অনেক দান সদকা করলেন। তিনি দান করার কারণ হচ্ছে তিনি ভাবেন যে, যদি আমি দান করি তাহলে আমার ছেলের বিপদটা হয়তো কেটে যেতে পারে। এইভাবে মেহেদির মা অনেক জায়গাতে দান সদকা করে, কিন্তু দান সদকা করার পরও যে কোনো লাভ হয়নি সেটা কি জানতো কেউ? যাই হোক, মেহেদি 2 দিন চলে যাওয়ার পর 3 দিন অতিবাহিত হয়, তবে 4 দিনের মাথায়, ওই 4 দিন যখন ছিল, এর 3 দিন পরেই কিন্তু তার ফ্লাইট, আমেরিকা যাওয়ার ফ্লাইট তার আর 3 দিন পরেই। ওই 3 দিন আগে সে একটা কাণ্ড করলো, যেটা হচ্ছে তার পাশের বাড়ি থেকে একটা বন্ধু আসে তার বাড়িতে। আসার পর তারা একসাথে মজা মাস্তি করতে করতে এক পর্যায়ে তারা বাড়ি থেকে বের হয়ে চলে যায়। তখন মেহেদির মা বাড়িতে ছিল না, না থাকার কারণে মেহেদি বাড়ি থেকে বের হয়ে যেতে পেরেছে। তার একটা বোন ছিল, বোনটা মানা করার পরেও সে বেরিয়ে চলে গেল। তখন তারা হাঁটতে হাঁটতে ওইখানে একটা ডিপ কল ছিল, যে ডিপ কলটা মানুষ অগ্রহায়ণ মাসে যেগুলা ধান ক্ষেত ফলন করায়, ওই ধান ক্ষেতগুলোতে পানি দেওয়া হতো। সেটা খুব মোটা একটা পাইপ ছিল, দূর থেকে দেখলে মনে হতো একটা অজগর সাপ বিশাল আকৃতির পড়ে আছে, এরকম একটা পাইপ ছিল। তবে ওই পাইপের উপর গিয়ে বসে থাকে মেহেদি এবং মেহেদির বন্ধু, এবং সামনে গাঙ্গের জলজলা পানির স্বেচ্ছেছে আবহাওয়া, এবং আশপাশে ব্যাঙে ডাকছে, বৃষ্টি হবে বলে কথা। তারা বসে আছে। ওই বসে থাকতে থাকতে হঠাৎ মেহেদির চোখ যায় ওই গাঙের ঠিক এক কিনারায়। সে দেখতে পায় ওইখানে কিছু একটা অংশ বিশেষ নাড়াচাড়া করছে পানির মধ্যে। তবে যত সময় যাচ্ছে ততই কিন্তু ওই পানির যে নাড়াচাড়াটা বেড়েই চলেছে। তার কাছে মনে হচ্ছিল প্রথমে কোনো ছোট মাছ হয়তো নাড়াচাড়া করছে, তবে না। যখন সময় অতিবাহিত হতে থাকে তখনই সে লক্ষ্য করতে পারে যে এটা কোনো বড় মাছ হবে নিশ্চয়ই, আর এই মাছটাকে আমি আজকে ধরতে চাই। এইভাবে মেহেদি যে কাজটা করলো, সে ওই মাছটার কাছে চলে যায়।
তখন পাশে থাকা মেহেদির বন্ধুটা সে তার বিষয়টা জানতো এবং তার যে বাইরে বের হওয়াটা নিষেধ সেটাও সে জানতো। তখন তার বন্ধু বলে উঠলো যে মেহেদি যাস না ওইখানে, তোর বিপদ হতে পারে। মেহেদি বলল, যা রে ভাই, তুই কি বলিস উল্টাপাল্টা কথা, তুই কি এখনো কুসংস্কারের যুগতে এখনো কি পড়ে আছিস, আমার ওই স্বপ্নের কথাটা তোদেরকে বলাটাই ভুল হয়েছে। এই ভেবে মেহেদি হেঁটে যায়। তখন কেই বা জানতো যে মেহেদির আজকে তার দিন ঘনিয়ে আসছে, তার মৃত্যুর দিনটা এইভাবে। তখন মেহেদি যখন হাঁটা শুরু করে ওই মাছটার দিকে, তখন ওই মাছটাকে জলজলা দেখাচ্ছিল। মেহেদি খুব সুন্দর করে দেখতে পাচ্ছিল ওই মাছটা জলজল করছে। এরই মধ্যে মেহেদির মা শুনতে পায় যে মেহেদি গাঙ্গে গিয়েছে, গাং পারে। তখন মেহেদির মার কি আর কলিজায় পানি থাকে, তিনি ঘর থেকে চিৎকার শুরু করে বেরিয়ে চলে আসেন এবং ওনার সাথে ওনার বাবাও চলে আসে, ওনার পরিবারের আরও 2-3 জন মেম্বার চলে আসে। তবে আস্তে আস্তে ততক্ষণে যা হবার তা হয়ে গিয়েছে। মেহেদি যখন ওই মাছটার দিকে এগিয়ে যাচ্ছিল, তার পিছন দিকে তার বন্ধুরা ছিল, তবে তার বন্ধু কিছু করতে পারেনি। আর না করতে পারার কারণ হচ্ছে তার বন্ধুরা তখন দেখতে পায় ওই মেহেদিকে। মেহেদি যখন ওই মাছটার দিকে হাত দিবে, মাছটাও কিন্তু খুব অদ্ভুত রকমভাবে সে বেসেছিল, খুব বলা যায় যে একটা বোকার মতো বসেছিল মাছটা। সে যখন ধরতে যাবে তখনই পানির নিচ থেকে লাল টুকটুক একটা হাত বেরিয়ে আসে, লম্বা একটা হাত, যে হাতটা এসে মেহেদির পায়ে চেপে ধরে। 5টা আঙ্গুল বড় বড়, আঙ্গুল থেকে রক্ত ঝরছে, যে রক্তের প্রভাবে ওই গাঙ্গের পানির কিছু অংশ লাল হয়ে যায়। এই দেখে মেহেদির বন্ধু একটু পিছিয়ে পড়ে এবং দূর থেকে দেখছেন যে মেহেদির মা বাবা, মেহেদির সাথে ঘটে যাচ্ছে খুব খারাপ একটি ভয়ানক ঘটনা। এই দেখে কি আর মেহেদির বাবা মার কলিজায় পানি থাকে? তখন দৌড় শুরু করেন মেহেদিকে বাঁচানোর জন্য মেহেদির মা বাবা। কিন্তু না, ওই যে হাত, ওই হাতটা মেহেদিকে টেনে হিচড়ে পানির ভিতরে নিয়ে চলে যায় খুব ভয়ানকভাবে। আর তখনই পানির নিচ থেকে শুরু হচ্ছিল ভয়ানক শব্দ। পানিতে যেমন সুনামি চলে এসেছে, খুব পানির ঢেউ, যেমন ভূমিকম্প শুরু হয়ে গিয়েছে, এরকম একটা অবস্থা। তখন আশপাশে যারা জেলেরা ছিল, যারা ধান ক্ষেতের শ্রমিকরা ছিল, তারা সবাই দেখতে পায় এই বিষয়টা সবার নিজ চোখে। তখন কারো কিছু করার ছিল না, তার কারণ হচ্ছে যে ভয়ানক একটা জিনিস মেহেদিকে টেনে নিয়ে গিয়েছে, তার সঙ্গে লড়ার কারো ক্ষমতা নেই। এই ভেবে মানুষ সবাই কান্না করে, মেহেদির মা তো ওইখানে কান্নায় ভেঙে পড়ে। তখন যথারীতি ওইখানে মানুষকে ফোন দেওয়া হয়, যারা নিরাপত্তা বাহিনী ছিল পুলিশকে ফোন দেওয়া হয় তাকে খুঁজে দেওয়ার জন্য। ডুবুরি আনা হয় পরবর্তীতে, কিন্তু মেহেদিকে কোথাও খুঁজে পাওয়া যায় না। প্রিয় লিসেনার্স, এরই মধ্যে আরও একটি কাহিনী আপনাদের মাঝে উপস্থাপন হতে চলেছে, যেটি আপনারা শুনলে আপনাদের শিউরে উঠতে পারে এবং এই কাহিনীটি মেহেদির সঙ্গেই ঘটে যায়। প্রিয় লিসেনার্স, যখন মেহেদিকে খোঁজাখুঁজি হয় পানির নিচে, তখন ওই ডুবুরিরা নামতে চায়নি। তার কারণ হচ্ছে, প্রথমে নামতে না চাওয়ার কারণ হচ্ছে ওই যে ঘটনা ঘটে গিয়েছে যে পানির নিচ থেকে রক্ত মাখা একটা লম্বা হাত মেহেদিকে টেনে নিয়ে চলে গিয়েছে। এটা সবাই বুঝতে পেরেছে যে এটা কোনো একটা অশরীরী বা কোনো একটা পিশাচের কাজ ছাড়া আর কিছুই হবে না। আর মেহেদির ওই বোয়াল মাছটা ধরার কথাও কিন্তু সবাই বুঝতে পারে। আর এর পরিপ্রেক্ষিতে সবাই জানে যে এটা তার সঙ্গে ঘটার কথা, যেটা ঘটে গিয়েছে। তখন আর কিছু করার নেই। তো ডুবুরিরা প্রথমে নামতে না ইচ্ছুক করে, তবে তাদের চাকরিতে টান পড়বে বিদায় তারা ওই যে গাঙে নামার জন্য তারা প্রস্তুতি নেয়। তবে তারা একা কেউ যেতে রাজি হয়নি, 4-5 জন মিলে একসাথে তারা পানির নিচে যায়। তো পানির নিচে যাওয়ার পর তারা ওই দিন কিছু পায়নি, প্রায় আধা ঘন্টার মতো খোঁজাখুঁজি করেন তারা। তবে এতক্ষণ খোঁজাখুঁজির প্রয়োজন ছিল না, তার কারণ হচ্ছে গাং অনেকটা কম গর্ত ছিল। প্রায় ওই সময় যে পানি হচ্ছিল তখন থেকে প্রায় 15 কি 17 ফিট পানি ছিল।
ওই পানির মধ্যে যে এভাবে সে হারিয়ে যাবে সেটা কিন্তু একটা কল্পনার বাইরে। এত লম্বা একটা গাং কোন কিনারা থেকে কোন কিনারা নিয়ে চলে গিয়েছে মেহেদিকে, সেটা কি কেউ বলতে পারে? তখন এইভাবে একটা দিন কেটে যায়। মেহেদির পরিবারে এসে সুখের ছায়া। মেহেদিকে হারায়, মেহেদির যে লাশটা, ওই লাশটাও তারা পায়নি। তখন মেহেদির মা বাবা কান্নায় বিমোহিত, মেহেদির আর আত্মীয় সবাই কিন্তু একই অবস্থা। তখন ওই দিন রাত্রিবেলা আবারও সবাই ঘুমাতে যায়। ঘুমাতে যাওয়ার দিন ঘটে আরও একটি ঘটনা। মেহেদির মা যখন ঘুমায় তখন মধ্যরাতে প্রায় তিনি ওই দিন আরও একটা স্বপ্ন দেখেন। স্বপ্নের মধ্যে তিনি দেখতেছিলেন যে উনি পানির মাঝখানে ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছেন এবং পানির নিচ থেকে একটা হাত বেরিয়ে এসেছে, রক্তমাখা সেই হাতটা। এবং সেই হাতটা এসে মেয়েটির মাকে বলছে যে, এই যে শোন, তোর ছেলেকে যদি তুই পেতে চাস আর পাবি না। তোর ছেলে তো মারা গিয়েছে। তোর ছেলের যদি দেহটাকে পেতে চাস তাহলে যে বাকি বল মাছটা ছিল, যেটা তোরা এখনো রান্না করিসনি, এটা তোরা খেতে পারবি না। তোরা জলদি করে এই ফ্রিজে রাখা মাছের যে অংশটুকু সেটা এসে গাঙ্গে ফেলে দিয়ে যাবি এবং তোর ছেলেকে ওই গাঙের শেষ মাথা যেখানে শ্মশান ঘাট অবস্থিত হয়েছে সেই শ্মশান ঘাটের কাছ থেকে তোদের ছেলের মৃতদেহটাকে নিয়ে আসবি। এই বলে বেনিশ হয়ে যায় চাচির সামনে থেকে ওই অবয়বটি। তখন চাচি খুব ভয় পেয়ে তিনি বিছানা থেকে উঠে চিৎকার চেঁচামেচি করেন। ওনার চিৎকার শুনে মানুষজন জড়ো হয় রাত্রিবেলা এবং তিনি সবাইকে ওই ঘটনাটা খুলে বলেন। সবাই ঘটনাটা শোনার পর যেটা অনুমান করলেন যে ওইখানে মুরব্বীরা বলছিলেন যে হ্যাঁ হ্যাঁ এটাই ভালো হবে, মাছটা নিয়ে ফেলে দাও, ছেলেকে তো হারিয়েছি, এখন ছেলের মৃতদেহটাকে যদি পাই তাহলে তো মনের একটু স্বস্তি হবে, ছেলেটাকে দাফন দিতে তো অন্তত পারবো। এই ভেবে ওই মেহেদির মা, মেহেদির বাবা তারা সিদ্ধান্ত নিলেন যে ফজরের আজানের পরেই তারা ওই গাঙে যেখানে মেহেদি ডুবে গিয়েছে ওইখানে ওই যে বোয়াল মাছের যে গোস্তটুকু ছিল, মাংসটুকু, ওইগুলো ফেলে দিয়ে চলে আসবে। এইভাবে যথারীতি ওনারা সকাল হওয়ার পর, তখন কিন্তু রাত্রিবেলা ওদের ঘুম ছিল না, আর তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে। তখন তারা সবাই মিলে ওই মাংসটুকুকে, মানে ওই বোয়াল মাছের যে মাংসটুকু ছিল ওই মাংসটুকুকে বের করে নেয়, একটা বলে ছড়িয়ে দেয় এবং ওই বলের মধ্যে মাংসগুলো রাখার পর দেখতে পান যে, মানে মেহেদির মা লক্ষ্য করে দেখতে পান ওই মাংসগুলো কাটা অবস্থায় আছে, যেহেতু তিনি কেটে রেখেছেন। তবে এখানে একটা অদ্ভুত লক্ষণীয় বিষয় হচ্ছে যে ইনি আরও একটা বিষয় লক্ষ্য করতে পারেন, ইনি দেখতে পান ওই যে মাংসগুলো ওইগুলো নাড়াচাড়া করছে। খুব অদ্ভুত এই মাংসগুলো যে নাড়াচাড়া করছে, যেমন মনে হচ্ছে গরু জবাই করলে গরুর শরীরের মাংসটুকু যেভাবে নাড়াচাড়া করে, হালকা করে, এইভাবে নাড়াচাড়া করছে। এই নাড়াচাড়া দেখার পর মেহেদির মা আর বোঝার বাকি রইল না, তিনি তো বুঝতেই পেরেছেন যে এটা খুব খারাপ কিছু হতে চলেছে। ওই মাংসটুকু হতে পারে ওই পিশাচগুলোর কোনো একটা জাত হবে। এই ভেবে তারা ফেলে দিয়ে চলে আসে ওই মাংসগুলোকে। পরদিন ফেলে এসে তারা দোয়া করে ওদের ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য। পাশ থেকে লোকজন এবং ভালো কিছু মানুষজনকে নিয়ে তারা রওনা দেন ওই পুকুরে, ওই যে গাঙের শেষ মাথায় যেখানে শ্মশানঘাট অবস্থিত, ওই শ্মশানঘাটের পাশে ওদের ছেলেকে ফেলে রাখা হবে, এটা এরকম কথা ছিল। এই ভেবে তারা, অনেক লোক ছিল, প্রায় 80 থেকে 90 জন লোক ওই মেহেদিকে খোঁজার জন্য ওই দিকে এগিয়ে যায়। এত বড় লোকের সমাগম। তখন ছিল প্রায় দুপুর 3টা বেজেছিল।
সূর্য গনিয়ে যাচ্ছে। ওরা যখন যায় গিয়ে দেখতে পারে যে কিছুই নেই ওখানে। তখন তারা দোয়া পড়তে থাকে। তারা বলছিলেন যে আমার ছেলেটাকে ফিরিয়ে দাও, আমার ছেলেটা কোথায় আছে কে জানে, ছেলেটা আমার তো মারা গিয়েছে, আমার ছেলেটার দেহটা একটু ফিরিয়ে দাও না। তখনই হঠাৎ করে দেখতে পান যে ওই গাঙের শেষ মাথা যেখানে পানির স্রোত নেই, সেইখানে একটা শার্ট, যেমন পিঠের যে অংশটা ওইটা টুপ করে ভেসে উঠেছে। এটা দেখতে পেরে পিছনে থাকা একটা ছোট ছেলে, তার বয়স প্রায় 11 থেকে 12 হবে, সে দেখতে পায়। দেখার পর সে চিৎকার দিয়ে বলে ওঠে যে ওই দেখো, গাঙের মাঝখানে কিছু একটা ভেসে উঠেছে। সবাই ওই ছেলেটার কথা শুনে গাঙের মাঝখানে চোখ রাখে এবং দেখতে পায় যে গাঙের মাঝখানে একটা মানুষের মতো পিঠ ভেসে আছে এবং শার্টটা খুব চিনা চিনা। তবে ওই কে ভেসে আছে এটা কিন্তু কেউ অনুমান করতে পারেনি তখন, যেহেতু সবার মনে মনে অনুমান করা হয়ে গিয়েছে এটা মেহেদীর লাশ। তবে মেহেদী যে হতে পারে এটা কিন্তু কেউ ভাবেনি। তখন দুইজন সাহসী লোক ওইখানে, তারা লাফ দিয়ে পানিতে নেমে পড়ে। পানিতে নামার পর ওই মেহেদীর কাছে চলে যায়। মেহেদীর কাছে যাওয়ার পর দেখতে পায় যে ওইটা মেহেদীর লাশ। মেহেদীর মুখ যখন উল্টানো হয় মেহেদীর লাশ তখন দেখতে পায়। তো মেহেদীর লাশ এমন অবস্থায় ছিল, তারা মেহেদীর লাশকে উল্টানোর পর মেহেদীর লাশটাকে ফেলে তারা একটু দূরে সরে গিয়েছিল, যারা পানি থেকে তুলতে গিয়েছিল। তখন তারা ভাবলো যে মেহেদী তো মারা গিয়েছে, তাকে এখন ভয় পেলে চলবে না, তাকে নিয়ে উপরে যেতে হবে। উপরে আনার পর সবাই যা দেখতে পায়, মেহেদীর সারা শরীর ক্ষত বিক্ষত হয়ে আছে, ছিন্ন ভিন্নর কোনো অবস্থা নেই। মনে হচ্ছে কেউ তার শরীর থেকে মাংসগুলো খুলে খুলে নিয়েছে একটু একটু করে। এই অবস্থা দেখার পর কি মেহেদীর মায়ের মন মেজাজ ভালো থাকে? তিনি হয়ে পড়েন অজ্ঞান এবং ওই মেহেদীর মাকে সবাই মিলে সান্ত্বনা দিয়ে পানি দিয়ে ওনাকে জ্ঞান ফিরান এবং যথারীতিভাবে মেহেদীর লাশটাকে দাফন দেওয়া হয়। এবং এরই মধ্যে দিয়ে ওই মেহেদীর পরিবারটার মধ্যে একটা সুখের ছায়া নেমে আসে। মেহেদী ছিল তাদের পরিবারের মধ্যে একজন কর্মদক্ষতা একজন ছেলে, মেধাবী একজন ছেলে ছিল, যার আমেরিকা যাওয়ার কথাও ছিল। প্রায় 2 দিন আগে, ফ্লাইটের 2 দিন আগে তার এরকম হয়েছিল। অনেক টাকা তারা মার খেয়েছে, তো টিকিটটা যেহেতু মিস হয়ে গিয়েছে। তো প্রিয় লিসনার্স, এই ছিল আমাদের আজকের দ্বিতীয় ঘটনা। ইতিমধ্যেই আমি চলে যাচ্ছি আরও একটি ঘটনাতে এবং এটি হচ্ছে আমাদের লাস্ট ঘটনা এবং এই ঘটনাটি আমি মনে করি আপনাদের অনেকটা ভালো লাগবে। তো প্রিয় লিসনার্স, আমি তৃতীয় ঘটনাটি শুরু করার আগে আবারও আপনাদের মাঝে বলবো যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় লিসনার্স, আমি চলে যাচ্ছি এখন তৃতীয় ঘটনায়। তৃতীয় ঘটনাটি যে ঘটে গিয়েছিল সেই ঘটনাটির ঘটনাস্থল হচ্ছে বাংলাদেশের যে কিশোরগঞ্জ জেলা, ওইখানে একটা মুক্তমঞ্চ নামের একটি এলাকা রয়েছে। ওই মুক্তমঞ্চ এলাকার ভিতরে ওইখানে একজন লোক থাকতেন, যিনি অনেক পুরনো একজন লোক ছিলেন। ওনার বয়স অনেক ছিল, যার কোনো সীমা হয় না। তো ওই লোকটাকে কিন্তু যারা আমাদের দাদারা ছিল ওরাও কিন্তু দেখতেন এবং অবাক হতেন, ভাবতেন যে এই লোকটা আমাদের কত আগে এসেছে, এখনও বেঁচে আছে। এমনকি আমাদের যে বাবারা ছিল তারাও কিন্তু দেখতে পেতেন যে ওই লোকটাকে। তো ওই লোকটার কাহিনীটাই আপনাদের মাঝে এখন আমি বলতে চাচ্ছি, যে ওই লোকটার সাথে ঘটে যাওয়া কাহিনীগুলো, যে কাহিনীগুলো পুরো এলাকা জুড়ে ইতিহাস হয়ে রেকর্ড হয়ে গিয়েছে। প্রিয় লিসনার্স, ওই লোকটার নাম ছিল আজিমউদ্দিন। ওই আজিমউদ্দিন লোকটার নামের কারণে ওনার একটা স্কুলও কিন্তু নির্মাণ করা হয়েছে ওই মুক্তমঞ্চ এলাকাটার পাশ দিয়ে। এর কারণ হচ্ছে বহুল কাহিনী। প্রিয় লিসনার, এই কাহিনীর মধ্যে একটি কাহিনী আপনাদের মাঝে আমি এখন উপস্থাপন করতে যাচ্ছি।
শুরুতেই আমি যেটা বলতে চাইবো সেটা হচ্ছে আজিমুদ্দিন চাচার যে বয়সটা এবং ওনার যে স্ত্রী ছিল সেটা কখন ছিল, কীভাবে ছিল, সেটা কিন্তু জানা খুব একটা বিস্ময়কর বিষয়। তার কারণ হচ্ছে আজিমুদ্দিন চাচা যখন থেকে ওনাকে মানুষজন চিনতেন তখন থেকে ওনার কেউ ছিল না। উনি তখন থেকেই নিতান্তই একা ছিলেন। আর ওনার বাড়ি কোথায় ছিল সেটাও কিন্তু উনি কাউকে কোনোদিন বলেনি। তবে ওনার মৃত্যু হয়েছে এখানেই। ওই আজিমুদ্দিন চাচা তিনি খুব বিখ্যাত একজন লোক হয়ে ওঠেন ওই মুক্তমঞ্চ এলাকাটির। তার পিছনে কারণ রয়েছে অটুট। একদিন, আচ্ছা এখন ঘটনা বলা যাক আজিমুদ্দিন চাচার বিশেষ একটি ঘটনা। তিনি একদিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তখন ওই যে রাস্তাটার কিনারে একটা বিশাল আকৃতির একটা দানবের মতো কি জানি একটা গাছ ছিল। ওইটা একটা বট গাছের মতো ছিল, যেটা এখন নেই। তবে ওইটা বট গাছ নয়, বট গাছের মতোই জাত ছিল, তবে এটা বট গাছ নয়। এটার মধ্যে ফল হতো, যে ফলগুলো কাঁঠালের মতো লম্বা লম্বা ছিল, তবে এত লম্বা না। এক একটা ফল প্রায় 7 থেকে 8 ইঞ্চি লম্বা, 4 থেকে 5 ইঞ্চি চওড়া হবে, এরকম ফল। তবে এই ফল খাওয়া যেত না, এটার ভিতরে পুরোটাই কষ ছিল। এই ফল যে বট গাছটা, তো ওই বট গাছটা কেন্দ্র করে একটি ভয়ানক কর্মকাণ্ড এখানে ঘটে, যেটার সমাধান কিনা ওই যে আজিমুদ্দিন চাচাই কিন্তু দেন। এবং ওই আজিমুদ্দিন চাচার কারণেই আজকে এই যে জায়গাটা, এটি একটি পরিবেশমূলক একটি জায়গা হিসেবে ধার্য হয়। প্রিয় লিসনার, তখনকার সময় ছিল বহু আগে, আজ থেকে না হলেও আমাদের 2-2.5 জন্ম আগের ঘটনা। সেটি প্রায় 70-80 বছর আগের ঘটনা হবে, তো প্রায় এরকম। তো তখন ওইখানে ওই গাছটা ছিল, ওই গাছের নিচ দিয়ে তিনি আসা যাওয়া করতেন রেগুলার। ওনার সাথে অনেক মানুষই কিন্তু এখানে আসা যাওয়া করত। তো এইভাবে কিন্তু আসা যাওয়া হতে হতে এইখানে গাছটার নিকট অনেক মানুষ অনেক রকমের বিপদে পড়তেন। তারা কেউ কেউ ওইখানে কান্না শুনতে পেতেন, কেউ কেউ ওখানে এমন কিছু শুনতে পেতেন যে ওনাকে কেউ একজন পিছ থেকে টেনে ধরছে। আবার ওইখানে এমনও ঘটনা ঘটতো যে ঘটনাগুলো ছিল মানুষকে ওইখানে উপরে তুলে নিত, এটাও এখানে প্রচলিত ছিল। ওই বট গাছের উপরে টান দিয়ে উপরে তুলে নিত। এরকম ঘটনা যখন একজন মানুষের সাথে ঘটে যায়, তার করার বা কী থাকে সেটা আপনারা হয়তো আমরা বুঝতে পারি। প্রিয় লিসনার, এমনভাবে মানুষের কাছে অত্যাচার জুলুম করা হতো ওই গাছটার নিকট। কতগুলো দুষ্ট পিশাচ এবং জিনেরা, যে পিশাচ এবং জিনের কারণে ওই এলাকাটা নিতান্তই বাজে একটা পরিস্থিতিতে চলে গিয়েছিল। তখন মানুষের সঙ্গে এরকম অন্যায় অত্যাচার, দুষ্টু জিনেরদের কবলে পড়ে যায় ওই এলাকাটা, মানুষদের খুব অত্যাচার করে। এটা আজিমুদ্দিন চাচা তিনি প্রায় সময় তিনি লক্ষ্য করতেন। এবং তিনি একদিন ওই গাছটার নিচে আসেন। দিনটি ছিল ফুটফুটে রোদে ভরা। ওই দিনে তিনি খুব জোরে জোরে চিৎকার করে মানুষকে ডাক শুরু করেন। ওনার চিৎকারের ডাক শুনে ওনার যে ভক্তগুলো ছিল, ভক্ত থাকার কারণ হচ্ছে উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। তো যাই হোক, ওনার চিৎকার শোনার পর অনেক মানুষ ওইখানে এসে হাজির হয় এবং ওনার নিকট এসে বলতে থাকেন যে, চাচা কি হয়েছে, আমাদেরকে খুলে বলুন। তখন ওই চাচা বললেন যে, আমার কিছু হয়নি, তবে আমি এখন কিছু করতে যাচ্ছি। সবাই অবাক হয়ে বললেন যে, কি করতে যাচ্ছেন? তখন ওই চাচা বললেন যে, আমি এখন যেটা করব সেটা তোমাদের কাছ থেকে পারমিশন নেওয়ার জন্য আমি এখানে তোমাদেরকে ডাকলাম। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের মধ্যে দুষ্ট জিন পেতেরা বাসা বেঁধে আছে। এই গাছের ফল মানুষের মাথায় পড়ে মানুষ আহত হয়, মানুষকে গাছের উপর টেনে তুলে নেওয়া হয়, মানুষের সাথে নানান ধরনের অত্যাচার জুলুম করা হয়, মানুষকে অন্যায়ভাবে মানুষকে নানান ধরনের ক্ষতি করা হয়। এটা কি আমাদের
বা তোমাদের এই গ্রামে এরকম একটা ঘটনা ঘটুক, তোমরা কি এটা চাও? তখন এক স্বরে বলে উঠলো মানুষজন যে না, আমরা এটা চাই না। আপনি এই বিষয়টার একটা ফয়সালা দিতে পারলে আমাদের খুব ভালো হতো, এবং আমরা খুঁজছিলাম কোনো ভালো একজন কবিরাজ যিনি আমাদেরকে এই বিষয়টাতে ফয়সালা দিতে পারবেন। আপনি যদি পারেন তাহলে ভালো। তখন উনি বলে উঠলেন যে আমি পারবো। এই বলে তিনি ওনার মুখ থেকে কিছু মন্ত্র পড়া শুরু করলেন। তিনি ছিলেন খুব বয়স্ক একজন লোক। ওনার মুখে দাঁত ছিল প্রায় 2টা কি 3টা। খুব ভয়ানক ছিল ওনার যে মুখের যে ধরনটা, মানে দাঁতগুলো যে ছিল, তবে খুব সুন্দর ছিলেন। মাথার চুলগুলো ছিল লম্বা লম্বা, বাবরি ছিল, দাড়িগুলো ছিল বেশ লম্বা লম্বা। প্রায় বলা যায় একদম একটা সন্ন্যাসী বললেই চলে। উনি মন্ত্র পড়েন। তখন মন্ত্র পড়তে পড়তে ওদের সামনে দিনের বেলা এমন একটি ঘটনা উপস্থাপন হবে তারা কোনোদিন কল্পনা করতে পারেনি। তারা যখনই ওনার পিছনে দাঁড়ায় ওই এলাকার কিছু মানুষজন, তখন তারা ভাবলেন যে হয়তো উনি মজা করবেন বা কিছু একটা করবেন, যেহেতু জিন পিশাচকে মানুষের পক্ষে তাড়ানো সম্ভব না, এবং ওই গাছটাকে না কাটলে তারা যাবেও না, এবং ওই গাছটা কেউ কাটতেও পারবে না, এবং ওই জিনগুলো যাবেও না। কিন্তু না, ঘটনা যে আরও একটা ঘটার বাকি ছিল ওইখানে। ওই চাচা তখন মন্ত্র পড়ার পর এখানে এমন একটি ঘটনা ঘটে। তিনি যখন মন্ত্র পড়া শেষ করে দিলেন, ঠিক তখনই ওই গাছ থেকে কিছু অবয়ব আত্মা বেরিয়ে আসে। আত্মাগুলোকে দেখাচ্ছিল আবছা। সকল মানুষ ওইগুলোকে দেখতে পায়। দেখতে পেরে সবাই, এখানে কিন্তু অনেকজন অজ্ঞান হয়ে পড়ে যায়, কিছুজন মানুষ বাড়িতে চলে যায়, এবং কিছু কিছু মানুষ যারা একটু সাহসী ছিলেন তারাও এখানে দাঁড়িয়ে থাকে। দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই চাচার পিছনে দেখছিলেন যে তিনি কি করেন। ওনার কাজকর্মগুলো সবাই লক্ষ্য করছিলেন, ফলো করছিলেন, তবে ওইখানে খুব কম মানুষই ছিল। তখন দেখতে পান যে ওই চাচা ওদেরকে বলছিল, এই দুষ্ট পিশাচরা, তোরা চলে যা বলছি, এখান থেকে চলে যা, না হলে তোদের খবর আছে বলে দিলাম। তখন ওই আত্মাগুলো বলে উঠলো যে কি, আমাদেরকে তাড়িয়ে দেওয়া? তোর এত বড় সাহস! তোকে তো আমি খেয়েই ফেলবো আজকে আমরা সবাই মিলে, হা 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 হা। এই বলে সবাই হেসে দিল, আত্মাগুলো, দুষ্ট আত্মা। তখন ওই চাচা ওনার আরও মন্ত্র পড়া শুরু করলেন। ওনার এতটা পাওয়ার ছিল যে মন্ত্র পাওয়ারের কারণে ওই পিশাচগুলো তখন লাল নীলভাবে জ্বলে ওঠে। এমনকি ওই পিশাচগুলোর শরীরে পরবর্তীতে ব্যাখ্যা পাওয়া যায় যে ওদের শরীরে আগুন লেগে গিয়েছে। ইতিমধ্যেই যখন তিনি মন্ত্রগুলো পড়ার পর যখন ওই পিশাচগুলো বুঝতে পারে যে তাদের শরীরে খুব খারাপ কিছু করতে চলেছে, তখন পিশাচগুলো ওনাকে বলে যে এই চলে যা বলছি, তুই এখান থেকে, আমাদেরকে বিরক্ত করবি না বলে দিলাম, নাহলে এই এলাকার সব কটাকে মেরে ছাড়বো। তখন কিন্তু উনি হাল ছেড়ে দেওয়ার মতো পাত্র ছিলেন না। তিনি ভাবছেন যে আজকে একটা হ্যাস্টেন্স তো হবেই, পিশাচগুলোকে হয়তো শেষ করে দেব, নাহলে আমি নিজেই শেষ হয়ে যাব। তখন ওনার এই প্রতিবাদ্বন্দ্বিতে হঠাৎ এক সময় উপর থেকে যে ছায়ামূর্তিগুলো ছিল ওইগুলো ঝাপসা হয়ে মাটিতে পড়ে যায়। তবে মাটিতে পড়ার সাথে সাথে ওইগুলো উদাও হয়ে যায়, এবং কি কোথায় গিয়েছিল এটা কেউ বলতে পারবে না। কিন্তু ঠিক তখনই ওইখানে আরও একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি সবাই দেখে, যে ওই আজিমউদ্দিন চাচার যে মুখটা ছিল, ওই মুখ থেকে রক্ত পড়ছিল, বেশ ভয়ানক দেখাচ্ছিল। উনি খুব ক্লান্ত হয়ে পড়ছিলেন। এইটা দেখে যে মানুষজন ছিল পাশে, ওই মানুষগুলোর যে দৌড়াদৌড়ি, তারপরে অজ্ঞান হয়ে যাওয়া, উপরে এই যে পিশাচের হাতছানি, এটা দেখার পর আসলেই একজন মানুষ ঠিক থাকতেই বা পারে কীভাবে। তখন ওনাকে পানি এনে দেওয়া হয়, কিন্তু না, কোনো কাজ হয় না। ওই রক্তটা তো ক্রমাগত বেরোতেই আছে মুখ দিয়ে, রক্ত অনেকটা বের হয়ে যায়, সারাদিন বের হয় রক্ত। ওই রক্তের প্রভাবে তিনি অনেকটা অসুস্থ হয়ে পড়েন। যাই হোক, পরবর্তীতে তিনি ঠিক হন।
তবে আসা যাক এই ঘটনাটিতে। তখন ওইখানে যখন ওই গাছের পিশাচগুলোকে বলা হয়েছিল যে তারা এই গাছ থেকে সবাই চলে গিয়েছে, এখন আমাদের এই মুক্তমঞ্চ এলাকাটা একদম নিরাপদে আছে। তখন ওই চাচাকে সবাই মিলে প্রাণ ভরে দোয়া করে দিলেন, কিছু হাদিয়াও দিলেন ওনাকে, দিয়ে বললেন যে আপনার জন্য আজকে আমাদের এই মুক্তমঞ্চ এলাকাটির মানুষজন বেঁচে গিয়েছে। এই যে এখন আরেকটি কাজ যেটি করতে হবে, সেটির কারণে ওনার কাছ থেকে পারমিশন চাইছিলেন, যে তারা ভাবলো যে ওই যে বট গাছের মতো যে গাছটা, ওই গাছটাকে তারা সবাই কেটে দিবে। তার কারণ হচ্ছে এরকম গাছ যদি এলাকার ভিতরে আরও থাকে, আবারও কিন্তু জিন প্রেতরা এসে যে বসবাস স্থাপন করবে না, তার কিন্তু কোনো মানে নেই। তো এই ভেবে কিন্তু ওই গাছটাকে তারা কাটা শুরু করার জন্য লেগে পড়ে। কিন্তু ওইখানে যে ঘটে যায় আরও একটি বিরল কাহিনী, যেটির জন্য কেউ প্রস্তুত ছিল না। প্রিয় লিসেনার্স, এই যে ঘটনাটি, এই ঘটনাটির পরিপ্রেক্ষিতে তারা ভাবলো যে গাছটাকে কেটে দিবে। গাছ কেটে দেওয়ার দিন তারিখ ঠিক করে, ওই দিন তারিখ ঠিক করার সময় ওইখানে একজন মানুষ মারা যায়, যিনি ছিলেন ওই গাছ কাটার জন্য, ওই যে গাছ কাটার যে পরামর্শের মধ্যে একজন ছিলেন, তিনি মারা যান। মারা যাওয়ার পর যা যা করা হয়, দাফন দেওয়া হয়েছিল। তখন এর যে 4-5 দিন পর যে ওই গাছটা কাটবেন, এটা কিন্তু সবাই ফাইনাল ডিসিশনে চলে যান যে গাছটা কেটেই ছাড়বেন। তবে এই গাছ কাটার জন্য যে ওই একজন মানুষ তাদের মধ্যে থেকে মারা গিয়েছেন, তারা কিন্তু কেউ এটা বুঝতে পারেননি। তখন ওই গাছটাকে কাটার জন্য 4 জন শ্রমিক নির্বাচন করা হয়। তাদের সবাইকে রোজ হিসেবে দেওয়া হবে, তারা গাছ কাটবে। কিন্তু এই গাছ কাটতে যাওয়ার পর 4 জন যখন ওই গাছ কাটা শুরু করে, গাছের একাংশ কাটতে না কাটতেই ওইখানে একজন মানুষ কুড়ালের আঘাতে তিনি মারা যান। অ্যাক্সিডেন্ট ভেবে সবাই ওইটাকে ছেড়ে দেয়। তারপর যা করা হয় তা হয়। 2 দিন পর আবারও ওই গাছটাতে 3 জন মিলে গাছ কাটতে যায়, কিন্তু ওই দিন কোনো কাটুরিয়া নয়, ওই দিন মারা গিয়েছিল ওইখানে যে লিডারটা ছিল, যিনি গাছ কাটাচ্ছিলেন, তিনি মারা গিয়েছেন। ওনার মারা যাওয়াটা খুব বিস্ময়কর ছিল। উনিও মারা যাওয়ার পর কেউ কেউ সন্দেহ করছিল যে এই গাছটার কারণেই হয়তো মানুষ মারা যাচ্ছে, আবার কেউ কেউ সন্দেহ করছে যে হয়তো পারে কোনো কিছুর প্রেসারে মারা যাচ্ছে। তবে একইভাবে একই যে সিস্টেমের কাজগুলো চলছে, একই মানুষগুলো মারা যাচ্ছে, এটা একটা ভাববার একটা বিষয় ছিল। তো এইভাবে কিন্তু ভাবনাটা মানুষ বেশি একটা নেয়নি। তারপর দিন যখন আরও একটি কাটুরিয়া মারা যায় হুট করে রাত্রিবেলা, তখন মানুষ বুঝতে পারে যে এটা এই গাছের কারসাজি। এই গাছটা যতদিন থাকবে এবং এই গাছটাকে মানুষ কাটতে গেলে মানুষ মারা যাবে, এটাই স্বাভাবিক। এই গাছটাতে হয়তো পিশাচরা চলে গিয়েছে, কিন্তু পিশাচরা যে সারা জীবনের জন্য চলে গিয়েছে, এর কি কোনো গ্যারান্টি আছে, নাকি কেউ কোনো গ্যারান্টি দিয়েছে? প্রিয় লিসেনার্স, এই গাছটিকে কয়দিন পর, প্রায় অনেক 3-4 বছর পর কাটা হয়। তখন ওই গাছটি কাটার সময় আর কারো কোনো ক্ষতি হয়নি। তবে এর কিছু বছর পর ওই যে বৃদ্ধাটা ছিল, ওই বৃদ্ধাটা অনেক অসুস্থ হয়ে পড়েন, আজিমউদ্দিন চাচা। তখন ওনার অসুস্থ হয়ে পড়ার পর অনেকে ভাবলেন যে ইনি হচ্ছেন আমাদের এই গ্রামের একজন অন্যরকম একজন মানুষ, তো ওনার জন্য আমাদের কিছু একটা করা দরকার। এই ভেবে ওনার নাম অনুযায়ী একটি স্কুল ওইখানে স্থাপন করানো হয়। এই স্কুলটা এখনও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তবে ওই চাচার কিন্তু অনেক ঘটনা এখানে সচরাচর আছে, এগুলো আপনাদের মাঝে আমি অন্য দিন সময় নিয়ে আলোচনা করব। তো প্রিয় লিসেনার্স, আজকের ঘটনাটি কেমন লাগলো? 3টি ঘটনা নিয়ে আজকের এপিসোড আমরা বানালাম। তো আজকের 3টি ঘটনা যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করে বন্ধুবান্ধবদের মাঝে ছড়িয়ে দিন, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমরা ভিডিওগুলো আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। তো প্রিয় লিসেনার্স, আজকের মতো আমরা আপনাদের কাছ থেকে এই মুহূর্তে বিদায় নিতে চলেছি। তো প্রিয় লিসেনার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।